নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। যুদ্ধের জ্বালায় জ্বালানিতে পড়েছে এবার দাম বাড়লো অটো এলপিজির। লিটারে 5 টাকা করে বাড়লো অটো এলপিজি। 57.68 টাকা থেকে 62.68 টাকা নতুন দাম। বাড়তি দাম দিয়েও একাধিক পাম্পে এলপিজি অমিল। লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা, কিন্তু না, এলপিজি মিলছে না। এই অবস্থায় আমরা দেখছি বিভিন্ন জায়গায় অটো ভাড়া বাড়তি, এবং সেই বাড়তি ভাড়া গুনেও লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে নিত্যযাত্রীদের। কি পরিস্থিতি, আসুন আপনাদের সরাসরি নিয়ে চলে যাই। প্রিন্স আনোয়ার শাহ থেকে রয়েছেন সহকর্মী বিশ্বজিৎ। একদমই আমরা রয়েছি এই মুহূর্তে প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি পেট্রোল পাম্পে। সেখানে এলপিজি যে অটো গ্যাস, সেই এলপিজি অটো গ্যাস, সেই অটো গ্যাস আমরা এই মুহূর্তে দেখছি সেখানে খালি, অর্থাৎ এলপিজির অটো গ্যাস নেই। আমরা কথা বলে নেব এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব। কিন্তু অটো আসছে, অটো এসেও তারা চলে যেতে হচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। গ্যাস ভরতে এসেছিলেন? হ্যাঁ। কী হলো? গ্যাস নেই পাম্পে, এখন এই বসে থাকতে হবে অফিস টাইমটা, গাড়ি না চালিয়ে। লস হলে আর কী করা যাবে। আপনার নাম কি? উত্তম দাস, সন্তোষপুর, যাদবপুর, মুকুন্দপুর। কি বলছে, আসবে? বললো ফোন করছে, কখন আসবে ঠিক নেই। যুদ্ধের প্রভাব পড়ছে আপনাদের? হ্যাঁ, পেটে লাথি পড়ছে আমাদের। আজকে সারাদিনই বন্ধ থাকবে? এই এতক্ষণ চালালাম, তারপরে সারাদিন যখন আসবে তখন গ্যাসটা পাবো। অর্থাৎ এরকমই যারা অটো নিয়ে আসছেন তারা ফিরে যাচ্ছেন। আমরা কথা বলে নেব এই পাম্পের যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব যে আদৌ এই গ্যাস আসার সম্ভাবনা। গ্যাসের তো দামও বেড়ে গেছে, অথচ গ্যাসও নেই। হ্যাঁ, গ্যাসের দাম তো বেড়েছে। আজকে গ্যাস ছিল সকাল 7:30 অবধি আমরা দিয়েছি, তারপরে শেষ হয়ে গেছে। আবার গাড়ি গেছে লোডিংয়ে, আবার বিকেল অবধি চেষ্টা করছি, বিকেল অবধি ঢোকাবার জন্য গাড়ি। আপনাদের দাম কতটা বেড়েছে? কত? 5 টাকা আগে ছিল। হ্যাঁ না, এক মিনিট ফোন করে। আগে ছিল 57.68, এখন হয়েছে 62.68, মানে 5 টাকা বেড়েছে লিটারে। প্ল্যান্ট থেকে সাপ্লাইয়ে কোনো ঘাটতি রয়েছে? না, কোনো ঘাটতি নেই, অ্যাভেলেবেল আছে ওখানে। বিকেলের পর থেকে? হ্যাঁ, আমাদের যেমনি কোয়ান্টিটি আমাদের যেমনি রাখি, একটা গাড়ি কালকে ছিল, আমরা আনলোডিং করেছি, তো শেষ হয়ে গেছে। আবার গেছে গাড়ি, আবার চলে আসবে। অর্থাৎ আজ এই পাম্পটি 24 ঘন্টা খোলা থাকে, এবং এই মুহূর্তে সেখানে যদিও গ্যাস নেই, কিন্তু আজ বিকেলের মধ্যে গ্যাস চলে আসবে বলে আশ্বাস দিচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। তবে যুদ্ধের একটা প্রভাব পড়েছে, যেখানেই গ্যাস রয়েছে সেখানেও লম্বা অটোর লাইন। যেমন একেবারেই কোথাও গ্যাস রয়েছে সেখানে লম্বা লাইন, আবার কোথাও গ্যাস নেই। যে ছবি আপনাদেরকে আমরা দেখালাম প্রিন্স আনোয়ার শাহ থেকে, বেঙ্গল কেমিক্যালের সামনেও একই ছবি। আমি 5টা থেকে লাইন দিয়েছি, তারপরে এসে দেখি 15খানা গাড়ি আমার আগে লাইন ছিল, তারা পেয়ে গেছে 57 টাকা 68 পয়সায়। আমাদের এইখানে এখন বেড়ে গেল 5 টাকা বৃদ্ধি। মানে এক্ষুনি 5 টাকা? হ্যাঁ, এখনই 5 টাকা বৃদ্ধি। কেন বললো বলছে? কি জানে, ওরা বলছে কোম্পানি থেকে ওখান থেকে ফোন করেছে বৃদ্ধি, তাই বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ লাইন দেওয়ার পর 5 টাকা? হ্যাঁ, বৃদ্ধি। এটা তো রাত 12টায় বাড়িয়েছে না, আর কি হয়েছে কিছু বুঝতে পারছি না। তাই এইভাবে করলে তো ভাড়া বাড়াতেই হবে, কিছু করার নেই তো। আমরা কোথা থেকে পারবো? আমাদের সমস্যা তো হচ্ছেই, আমাদের সংসার চলবে কি করে? হঠাৎ এখন 57 টাকা ছিল, এখন 62 টাকা করে দিল। কি বলছে, কেন হলো এটা? সেটা করে তো কিছু বলতে পারছে না। আর তার আগে প্রায় 20-25টা গাড়ি 57 টাকা নিয়ে চলে গেল। অবভিয়াসলি ভাড়া বাড়াতেই হবে, না হলে কি করে করবো আমরা, কি করে সংসার চালাবো? আমিও জানতে পারিনি, হঠাৎ করে বেড়ে গেছে। আমরা ওখানে সার্কুলার আসিনি, মানে আমি আদার্স পাম্প থেকে আমি জানলাম। এসে এখানে ফটো দিলাম, তখনই বুঝলাম রেটের কিছু ব্যাপার আছে। আমি ফোন করলাম, বলছে আচমকা বেড়ে গেছে 62-68। অটোমেটিক বেড়ে যায় দাম? না, হ্যাঁ, মানে আমরা সেট করি দাম। আমার কাছে ফোনে খবর এসলে আমি দাম সেট করবো। ফোনে খবরটা কে দিল? আমার অন্য পাম্প থেকে খবর দিয়েছি, ইন্ডিয়ান অয়েল থেকে। বলছে দাম বেড়ে 5 টাকা বেড়ে গেছে, 62-68 হয়ে যায়। আমাদের বললেন এখন সবারই ক্রাইসিস চালু হয়ে গেছে। দামটা হট করে বেড়ে গেল? দাম বেড়ে গেলে এখন বাড়িয়ে দিয়েছে, কি করে বলবো, 5 টাকা বেড়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই এলপিজির দাম যখন বাড়ছে তখন অটো ভাড়াও বাড়িয়ে দিচ্ছেন কেউ। গড়িয়া, বারুইপুর, সোনারপুর রুটে ভাড়া বৃদ্ধি। অটোয় উঠলেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। 10 টাকা থেকে 20 টাকা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। অটো ভাড়া বেড়ে যাওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা।
নরেন্দ্রপুর যাবো কত বলে 50 টাকা, 25 টাকা না 30 টাকা ছিল। আর সমস্যা হলে আর কি করবো, যেতে আসতে তো হবেই না আমাদের। আজকে 5 টাকা করে বাড়ি দিয়েছে। যে আমি তো আসলাম গড়িয়া থেকে বাড়িপুরে, বাড়ি দিয়েছে 35 টাকা। আগে 17 টাকাই ছিল, এখন কত টাকা নিচ্ছে? 25 টাকা। ড্রাইভার বলতে পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরা অত দূর যাবো না। এমনি আমরা যাই 30 টাকা করে ভাড়া। ওরা বলছে এখন আমরা কামালগাজি অবধি যাবো, গড়িয়া অবধি যাবো না। আজকে বাড়িয়েছে, 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, পাম্পের অবস্থা খারাপ, 400-500 লাইন, 250 টাকা গ্যাসে চলে না, কিচ্ছু হবে না, সুতোও ভিজবে না। সিলেক্ট হয়নি ভাড়া বাড়ানো, যে হারে গ্যাসের দাম একটু সহযোগিতা করলে ভালো হয়। 70-75 টাকা করে কিনতাম লিটার, সেই গ্যাস বর্তমানে ওই যারা আমাদের কাটা গ্যাস দিচ্ছে, যে ডিলারশিপরা, লিটারে কেউ নিচ্ছে 130 টাকা, কেউ নিচ্ছে 120 টাকা, কেউ নিচ্ছে 100-150 টাকা। লিটারে গ্যাসের দাম বৃদ্ধির জন্য আমরা চেয়ে নিচ্ছি যে অন্তত 5 টাকা করে আমাদের ভাড়া এক্সট্রা দিই। প্যাসেঞ্জাররা কেউ ইচ্ছা করে দিচ্ছে, কেউ আবার আপত্তি করছে, কেউ আবার উঠছে না, যেটা হয় ভাড়া বেশি যেতে পারবো না, এরকম হচ্ছে। চেয়ে নিচ্ছি যে গ্যাসের দাম বৃদ্ধির জন্য কালকে মানে বিল পেপার 20 টাকা নিতাম, সেটা 25 টাকা চাইছি। গ্যাস পাচ্ছি না, তো 3টে থেকে লাইন দিচ্ছি, তাও সেখানে গ্যাস ভালোভাবে পাচ্ছি না। বাইরে থেকে ভরতাম, সেখানে গ্যাস 130 টাকা 40 টাকা করে নিচ্ছে, সেই জন্য আমাদের 5 টাকা 10 টাকা ভাড়া সব বাড়িয়েছে। আগে ছিল 30 টাকা ভাড়া, এখন সেটা হয়েছে 40 টাকা ভাড়া, কেউ দিচ্ছে 35 টাকা ভাড়া, এরকমভাবে নিচ্ছে সব। আমরা আমাদের মতো বাড়ি বিভিন্নতে বাড়াইনি, সমস্যাতে পড়তে গ্যাস অর্ধেক গাড়ি বন্ধ আছে, 400-500 গাড়ি এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গ্যাস পাচ্ছে না। ঠিক কীভাবে পাম্পে 200 টাকার বেশি গ্যাস দেয় না, সারাদিনে পাম্পের গ্যাস হলে আমাদের 700 টাকার গ্যাস লাগে। সমস্যা গাড়ি বন্ধ করে দিয়ে আমার দাঁড়িয়ে যাচ্ছে। ভোট পার্ট লাইনে 78 টাকা করে নিয়েছে গ্যাস, কানে কানে বলে দিয়েছে এই ভদ্রলোক। সকালবেলা কত টাকা নিয়ে? 54 টাকা। তারপরে বেলা 12টায় 12:30 সময় এসছে, উনি আমার ওই পাত দিয়ে ক্যামেরা আছে দেখেন, এই গেটে গ্যাস নিয়েছে, বলে 78 টাকা। কোনো নির্দেশিকা ছাড়াই দাম বাড়ে? একদম এমনি আমাদের বাড়ির গ্যাস বেড়েছে, তাতে অসুবিধা নেই, কিন্তু এই পাম্পে 54 টাকা ছিল, এও আমাদের এরকম ভাবে বাড়ি দিয়েছে। ঠিক আছে, বাড়লে তো বোর্ডটা চলে যাবে, ওই সেই কথা বলছেন, বোর্ডটা পাল্টায়নি। 54 গ্যাস 78 টাকা, ওই 78, তখন বোর্ড ছিল 54 টাকা, গাড়ি চালানো সম্ভব না। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ভোট বাংলায় নেতাদের ভিড়, হাই ভোল্টেজ চিৎকারে জনতা হাপিস। প্রতিশ্রুতির বন্যায় অনেক বলেছেন নেতারা, আমাদের ক্যামেরায় বলবেন শুধুই ভোটাররা। কাদের ভোটে কারা হবেন নেতা? বাংলার ভোটে বলবে জনতা। আপনাদের কথা শুনতে আমরা আসছি জেলায় জেলায়। 16 মার্চ থেকে সোম থেকে শুক্র রাত 10টা। নেতা নয় জনতা, প্রেজেন্টেড বাই বার্জার পেন্টস, পেইন্ট ইয়োর ইমাজিনেশন, কো প্রেজেন্টেড বাই পাওয়ার্ড বাই। এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। স্পেশাল পার্টনার ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ। কুচিনা, ভারতের সবচেয়ে উন্নত এআই চালিত চিমনি। যাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম বিচারাধীন, যদি সমস্যা হয় মনে করলে ট্রায়াল হতে পারে, ট্রাইব্যুনালে যাওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাইব্যুনাল একটা নজিরবিহীন নির্দেশ, সুপ্রিম কোর্টে এসআইআর এর যে মামলা, সেই মামলা শুনানিতে নজিরবিহীন নির্দেশ, একাধিক নজিরবিহীন নির্দেশ, তার মধ্যে একটা হলো ট্রাইব্যুনাল তৈরি করা। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ, যা নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার ফের এসআইআর শুনানি, এদিনও একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ, ফের সুপ্রিম হস্তক্ষেপ। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আইনজীবী মানেকা গুরুস্বামী জানান, বিচারাধীন তালিকার মধ্যে 47 লক্ষ এমন রয়েছেন যারা 2002 সালে তালিকায় ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, সেই কারণেই এখন এসআইআর হচ্ছে। মানেকা গুরুস্বামী বলেন, দয়া করে ম্যাপড ভোটারদের বিপাকে পড়তে দেবেন না। বিচারপতি জয়মাল্য বাগচি তখন জানান, আমরা সেটা করতে চাই না, তাই এতটা এগিয়ে নির্দেশ দিয়েছি।
এরপর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে অন্য রাজ্যের বিচারপতিরাও থাকতে পারেন। এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন নাম বাদ যাওয়ারা। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা ইলেকশন কমিশনের হাতে থাকছে না। ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা চূর্ণ হলো। এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানান। বলেন, আবেদন খতিয়ে দেখার এখতিয়ার যেন সিইওর না থাকে। এ নিয়েও এদিন কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত। হাইকোর্টের নির্দেশ মানতে হবে নির্বাচন কমিশনকে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিচারাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। প্রথম ভোটার তালিকা অনুযায়ী 60 লক্ষের বেশি নাম বিচারাধীন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জানিয়েছেন, বিচারাধীন তালিকায় থাকা 10,16,000-এর নিষ্পত্তি হয়ে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদনে জানান, সাপ্লিমেন্টারি তালিকা যেন প্রকাশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যেরকম নাম নিষ্পত্তি হবে সেরকম তালিকা প্রকাশ হবে। তখন কমিশনের আইনজীবী জানান, এক্ষেত্রে অনেক মিস ইনফরমেশন আছে। এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে, তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, তাই জন্য আমার সাবমিশনে ছিল, দুটোই আমার সাবমিশন ছিল। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। তাই জন্য কোর্ট বলেছে ইমিডিয়েটলি আমাদের বলেছে টু অ্যাপ্রোচ দি হাইকোর্ট, লুক ইন টু দি ম্যাটার অ্যান্ড পাস হিজ ডিরেকশন, and that directions will be followed by the election commission. নিউজ 18 বাংলা। এনআরসি থেকে যদি কারো নাম বাদ যায় তার জন্য অসমে ফরেনার্স ট্রাইব্যুনাল আছে যেখানে আবেদন করা যায়। এবার এ রাজ্যের এসআইআরেও যদি নাম বাদ পড়ে তার জন্য খোলা থাকলো ট্রাইব্যুনালের দরজা। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এনআরসির মতো এবার এসআইআরেও ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর জন্য মঙ্গলবার ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ভোটার তালিকা এবং আগে প্রকাশিত খসড়া তালিকা মিলিয়ে নাম বাদ গিয়েছে 63,66,952 জন ভোটারের। বিচারাধীনের তালিকায় নাম 60,06,675। এখানেই অনেকের প্রশ্ন, শেষমেশ ভোটার তালিকায় নাম বাদ পড়লে কি ভারতের নাগরিকত্ব হারাতে হবে? কারণ ভোট দিতে হলে ভারতের নাগরিক হতেই হবে। তাহলে ভোটার লিস্টে কোনো কারণে নাম না উঠলে কি নাগরিকত্ব খোয়া যাবে? এই আশঙ্কাতেই বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলা শুনানি। এদিন একাধিক নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, যার মধ্যে অন্যতম ট্রাইব্যুনাল তৈরি করা। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ, যা নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার ফের এসআইআর শুনানি, এদিনও একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ, ফের সুপ্রিম হস্তক্ষেপ। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, বিচারাধীন তালিকার মধ্যে 47 লক্ষ এমন রয়েছেন যারা 2002 সালে তালিকায় ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, সেই কারণেই এখন এসআইআর হচ্ছে। মেনকা গুরুস্বামী বলেন, দয়া করে ম্যাপ ভোটারদের বিপাকে পড়তে দেবেন না। বিচারপতি জয়মাল্য বাগচি তখন জানান, আমরা সেটা করতে চাই না, তাই এতটা এগিয়ে নির্দেশ দিয়েছি। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে অন্য রাজ্যের বিচারপতিরাও থাকতে পারেন। এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন নাম বাদ যাওয়ারা। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা ইলেকশন কমিশনের হাতে থাকছে না। ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা চূর্ণ হলো। এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানান, বলেন আবেদন খতিয়ে দেখার এখতিয়ার যেন সিইওর না থাকে। এ নিয়েও এদিন কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত। হাইকোর্টের নির্দেশ মানতে হবে নির্বাচন কমিশনকে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিচারাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। প্রথম ভোটার তালিকা অনুযায়ী 60 লক্ষের বেশি নাম বিচারাধীন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জানিয়েছেন, বিচারাধীন তালিকায় থাকা 10,16,000-এর নিষ্পত্তি হয়ে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদনে জানান, সাপ্লিমেন্টারি তালিকা যেন প্রকাশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যেরকম নাম নিষ্পত্তি হবে সেরকম তালিকা প্রকাশ হবে। তখন কমিশনের আইনজীবী জানান, এক্ষেত্রে অনেক মিস ইনফরমেশন আছে। এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে, তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, তাই জন্য আমার সাবমিশনে ছিল, দুটোই আমার সাবমিশন ছিল। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। তাই জন্য কোর্ট বলেছে ইমিডিয়েটলি, আমাদের বলেছে টু অ্যাপ্রোচ দি হাইকোর্ট, লুক ইনটু দি ম্যাটার অ্যান্ড পাস হিজ ডিরেকশন, and that directions will be followed by the election commission. নিউজ 18 বাংলা। শুক্রবার থেকে শুরু, মঙ্গলবার ইতি। ধর্মতলায় ধর্ণা আপাতত শেষ, তবে তৃণমূলের প্রতিবাদ চলবে। আমরা ধর্ণা দিয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে অবৈধভাবে অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে, তারা যাতে বিচার পায়, তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়। আর 2 হচ্ছে যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। দিদিকে অনুরোধ করব আমি, যে আপনি যে দাবি নিয়ে ধর্নায় বসেছেন
আপনার এই দাবিকে দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছেন, এটাই বাংলার জয়। আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন। অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। গত শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশানা করেছেন বিজেপি ও কমিশনকে। ওদের অনেক মিনিস্টার, এমএলএ, এমপিরা এসে বসে আছে বিভিন্ন জেলায়, বুথে বুথে ঘর ভাড়া করে, হোটেল ভাড়া করে। আমাদের ইলেকশনের সময় বাইরে থাকতে হয় প্রাইভেটে বলে, ওই কটা দিন হোটেল ভাড়া করতেই জান বেরিয়ে যায়। আর এদের এত পয়সা সারা ভারতবর্ষ ধরে ঢালছে। আজকে ইলেকশন কমিশন কেন উত্তর দিতে পারেননি? উত্তরটা দেবেন কি করে? উত্তরটা তো জানা নেই। ওনার উত্তরটা তো বিজেপি তৈরি করে দেন। তা বিজেপি হয়তো তৈরি করে দিতে পারেনি। বিজেপি বলেছে নাম কাটো, ওই যে 1.5 কোটি ওনার টার্গেট, ভোটের আগেই ভোট করে দেবেন। তাই মঙ্গলবার এসআইআর শুনানিতে একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যেমন ট্রাইব্যুনাল তৈরি করতে বলা হয়েছে, বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন এই ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চূড়ান্ত, ভোটের আগের দিন নাম উঠলেও ভোট দেওয়া যাবে। ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ, তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন। এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। আপনারা জানেন এটা নিয়ে আমার পিটিশন আছে। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেওয়া থাকে, বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয়, তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব। গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়। নিউজ 18 বাংলা। প্রেমের টানে বাংলাদেশ থেকে বাংলায় স্ত্রীকে উদ্ধার করতে ঢাকা থেকে উত্তর 24 পরগনায় স্বামী। স্ত্রীকে না পেয়ে শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা। অরিজিৎ সরকার আর মমি সাহা বাংলাদেশে বাড়ি। গত বছর সেপ্টেম্বরে ঢাকার মন্দিরে বিয়ে। অভিযোগ, এই বিয়েতে মত ছিল না মেয়ের বাড়ির। অভিযোগ, মমিকে জোর করে সীমান্ত পার করানো হয়, পাঠিয়ে দেওয়া হয় উত্তর 24 পরগনার নিমতায় পিসির বাড়িতে। এটা স্বামী মেনে নেননি। প্রেমের টানে তিনি তাই বাংলাদেশ থেকে বাংলায় প্রায় 2.5 মাস ধরে ঘুরছেন। পুলিশ প্রশাসনের সাহায্য পাননি বলে অভিযোগ। শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা। অভিযোগ, বিয়ের কিছুদিন পরেই কুমিল্লা ত্রিপুরা সীমান্ত দিয়ে মমিকে ভারতে পাঠানো হয়। ভিসা পাসপোর্ট ছাড়াই কাঁটাতারে সীমান্ত পার করানো হয়। উত্তর 24 পরগনার নিমতায় পিসির বাড়িতে থাকতে শুরু করেন মমি। ওরা একটা ডিসিশন নেয় যে মেয়েকে ভারতবর্ষে এনে বিয়ে দেবে। তো সেটা আবার মেয়ে আড়ালে থেকে শুনে ফেলে। তো শুনে ফেলার পরে সে আমাকে প্রেশার ক্রিয়েট করে যে আমি এখনই বিয়ে করে ফেলবো, আমার হাতে আর সময় নেই, না হলে আমাকে ভারত নিয়ে যাবে। ওইখানে নিয়ে গেলে আমি একদম আর তোমার সাথেও যোগাযোগ করতে পারবো না, আমার পিসির বাসায় ওইখানে নিয়ে আমাকে হয়তো অন্য বিয়ে দিবে। এরই মধ্যে একদিন পিসিকে লুকিয়ে অরিজিৎকে লোকেশন শেয়ার করেন শ্রী মমি। তারপর আর সময় নষ্ট করেননি অরিজিৎ। প্রেমের টানে চলে আসেন এপার বাংলায়। স্ত্রীকে পেতে নিমতায় যান। অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। আমাদেরকে আলাদা করার জন্য তাকে আগরতলার ওই দিক দিয়ে কুমিল্লা বর্ডারের আশেপাশে কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষ চলে আসে। ডিসেম্বরের 27 তারিখ আবার কোনো কৌশলবশত আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলে
যে তোমার যেহেতু ভিসা টিসা হয়েছে তুমি আসো, আমি বাসা থেকে বের হব যে কোনো কৌশলে। তো আমি জানুয়ারির 4 তারিখে তাকে সেখান থেকে আনতে যাই, কিন্তু আনতে গিয়ে তার পরিবার তখন আমাকে ধরে মারধর করে। অরিজিতের দাবি, নিমতা থানায় গেলেও কোনো সাহায্য পাননি। স্ত্রীকে ফিরে পেতে শেষমেশ তাই হাইকোর্টে মামলা করেছে। লোকাল থানাকেও জানিয়েছি, আরও অনেক প্রশাসনিক লেভেলে চিঠি করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। হাইকোর্টের দ্বারস্থ হলাম, দেখি এখন হাইকোর্ট কি আমার মামলায় পদক্ষেপ নেয়। মঙ্গলবার নিমতার বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই। জিনিস ওনারা করছে আমি জানি না, জেনারেলি ওনারা এই বাড়িতে কম, ওনাদের আত্মীয়ের বাড়িতে বেশি থাকেন। এবার কোথায় আছেন এখন, বাবা ফোন করেছে, বাবাকে বলছে উনি নাকি ওনার ননদের বাড়িতে আছে। দেখেছি বেশ কিছুদিন আগেই দেখেছিলাম, 15-20 দিন আগে, কম মাস ধরে এখানে ছিল। তাও কতদিন, কবে থেকে? এখন তো মানে মাঝখানে দেখিনি, এখনো দেখতে পাচ্ছেন না। স্ত্রীর খোঁজ নেই। হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন অরিজিৎ। 17 মার্চ শুনানি হতে পারে। আমরা যে মামলাটা দায়ের করলাম, যে একটা রিট পিটিশন হেভিয়াস কর্পাসের, এবং সেখানে আমাদের আবেদন থাকছে যে এই যে বাংলাদেশি যুবকটি এখানে এসছেন এবং তার যে স্ত্রীকে আটকে রাখা হয়েছে, অবিলম্বে পুলিশ একটি এফআইআর দায়ের করুক এবং তার স্ত্রীকে আদালতের সামনে হাজির করুক, যেটা হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে হয়ে থাকে। স্ত্রীকে ফিরে পেতে 2.5 মাস ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন অরিজিৎ। প্রেমের টানে ছুটে এসেছেন এপারে। মনে মনে তার একটাই কথা,